হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের মডেল সেট 8। এর আগে আমি 1 থেকে 7 পর্যন্ত করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। আলিপুরদুয়ার হাই স্কুল এবং বারলো গার্লস হাই স্কুলে যে প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রটা আমরা সলভ করব। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন এ, শিলামণ্ডল। এর সাথে মনে রাখবে, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটি রয়েছে, সেই বিযুক্তি রেখার নাম মোহ বিযুক্তি রেখা। চলো পরের প্রশ্ন 2 দাগ। কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায়। সঠিক উত্তরটি হবে অপশন সি, 2500 কিলোমিটার। কত? 2500 কিলোমিটার। পরের প্রশ্ন 3 দাগ। ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে। সঠিক উত্তরটি হবে অপশন সি, অক্সিজেন। পরের প্রশ্ন 4 দাগ। রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হল। সঠিক উত্তরটি হবে অপশন সি, 12 কিলোমিটার। পরের প্রশ্ন 5 দাগ। সীমা স্তরের ঘনত্ব হলো। সঠিক উত্তরটি হবে অপশন ডি, 5.9 গ্রাম পার ঘন সেমি। সীমা স্তরের গভীরতা কত? 5.9 গ্রাম পার ঘন সেমি। আর সীমা স্তর গঠিত হয় সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা। কি বললাম? সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয় সীমা স্তর। আর শিয়াল স্তর গঠিত হয় সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা। একটু মনে রাখবে, পারলে খাতায় নোট ডাউন করে রাখো। পরের প্রশ্ন 6 দাগ। লোহা সব থেকে বেশি পরিমাণে আছে। সঠিক উত্তরটি হবে অপশন বি, গুরুমণ্ডলে। গুরুমণ্ডলে লোহার পরিমাণ সব থেকে বেশি আছে। এরপর দেখো 2 নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে বলেছে নেপালের রাজধানীর নাম কি? উত্তর হবে কাঠমান্ডু। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। পরের প্রশ্ন 2 দাগ। ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যার সমুদ্র বন্দর নাই। উত্তর হবে ভুটান। ভুটান, নেপাল এদের কোনো সমুদ্র বন্দর নাই, তার কারণ এই দেশগুলো ল্যান্ড লক কান্ট্রি, অর্থাৎ স্থলবেষ্টিত দেশ। পরের প্রশ্ন বি, শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। একে বলেছে মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা। এটি মিথ্যা, যার জন্য আমি ক্রস চিহ্ন দিচ্ছি, অর্থাৎ এটি অশুদ্ধ। পরের প্রশ্ন 2 দাগ। বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প। এটি শুদ্ধ, যার জন্য আমি রাইট চিহ্ন দিয়েছি। 3 দাগ। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 1 বলছে বাংলাদেশে কি কি পণ্য ভারতে রপ্তানি করে? উত্তর হবে প্লাস্টিক, পাট, সয়াবিনের তেল। প্লাস্টিক, পাট, সয়াবিনের তেল এই সমস্ত পণ্যগুলি ভারতে রপ্তানি করে। পরের প্রশ্ন দেখো 2 দাগ। সার্ক কি? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, পুরো কথা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। প্রতিষ্ঠিত হয় 1985 সালের 8ই ডিসেম্বর। এই পরিষদ গঠিত হয়। সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে, নেপালের রাজধানী। তারপর দেবে সদস্য। গঠনকালে 60টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এর সদস্যের সংখ্যা 8। ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। এই 8টি দেশের নাম লিখবে, যেহেতু 2 নম্বর থাকবে, এতটুকু তোমরা লিখে দেবে। তারপর 2 দাগ। নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। উত্তর, ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ 1 নম্বর পয়েন্ট করবে অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। তার সাথে একটা কথা বলে রাখি, তোমরা যদি নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। তারপরের পয়েন্ট 2, ট্রেকিং বা পর্বত আরোহণ। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বত আরোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বত আরোহীরা নেপালের বিভিন্ন পর্বতে বেস ক্যাম্পে চলে আসে, ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন দিয়ে দেখ, স্থাপত্য ভাস্কর্য। বহু প্রাচীনকাল থেকে নেপাল স্থাপত্য ভাস্কর্য ও কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালের কপিলাবস্তুর অট্টালিকা, পশুপতিনাথের মন্দির, এইখানে ইত্যাদি কথাটা হবে, তোমরা ইত্যাদি কথাটা লিখে দিবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। একে বলছে পাত সঞ্চরণ আমরা বুঝতে পারি না কেন? উত্তর, পৃথিবীতে অবস্থিত বিভিন্ন পাতগুলি সর্বদাই গতিশীল। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমেরিকান পাত বছরে 2 থেকে 3 সেমি করে সরছে।
প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেমি করে পশ্চিমে অগ্রসর হচ্ছে। আবার ইন্দো অস্ট্রেলীয় পাতটি বছরে 8 থেকে 10 সেমি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই পাতগুলি সর্বদা গতিশীল হলেও আমরা বুঝতে পারি না, তার কারণ এদের গতি অত্যন্ত ধীর। তাই আমরা এই চলন দেখতেও পাই না বা অনুভব করতেও পারি না। শুধুমাত্র ভূমিকম্পের সময় এদের গতি হঠাৎ অত্যন্ত বেড়ে যাওয়ার আমরা তা অনুভব করতে পারি। এইটুকু খুব সুন্দর করে লিখবে। তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে রাখো। এই সমস্ত প্রশ্নগুলো বইয়ের মধ্যে অতটা ভালো করে দেওয়া নেই। এরপর পরের প্রশ্ন দেখো, 2 দাগ। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো, একটি করে উদাহরণ দাও। উত্তর, আগ্নেয়গিরির প্রকৃতি অগ্নুৎপাতের সময়কালের সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি ও মৃত আগ্নেয়গিরি। দেখো, জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি সংজ্ঞা: পৃথিবী পৃষ্ঠে যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময়কাল থেকে আজও পর্যন্ত অগ্নুৎপাত হয়ে চলেছে অথবা ঘন ঘন অগ্নুৎপাত হয় তাকে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলে। এই জীবন্ত আগ্নেয়গিরি আবার 2 প্রকারের হয়ে থাকে, সেগুলি হলো, দেখো ভাগ দুটো হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি ও সবিরাম আগ্নেয়গিরি। অবিরাম আগ্নেয়গিরি কাকে বলে? অবিরাম আগ্নেয়গিরি কাকে বলে? সংজ্ঞা: পৃথিবী যেসব আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত বা অনবরত অগ্নুৎপাত হতে থাকে সেগুলিকে অবিরাম আগ্নেয়গিরি বলে, যেমন ইতালির ভিসুভিয়াস। তারপর 2, সবিরাম আগ্নেয়গিরি: যে সমস্ত জীবন্ত আগ্নেয়গিরি থেকে কিছুদিনের ব্যবধানে বা কয়েক বছর পরে আগ্নেয় পদার্থ নির্গত হয় সেগুলিকে সবিরাম আগ্নেয়গিরি বলে। উদাহরণ: ইতালির স্ট্রম্বোলি, হাওয়াই দ্বীপের মৌনা লাভা, ভারতের ব্যারন প্রভৃতি। এরপর দেখো, সুপ্ত আগ্নেয়গিরি সংজ্ঞা: পৃথিবী পৃষ্ঠে যেসব আগ্নেয়গিরি অতীতে জীবন্ত ছিল বর্তমানেও অগ্নুৎপাত আপাতত বন্ধ আছে কিন্তু অধীর ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে তাকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে। জাপানের ফুজিয়ামা বা মাউন্ট ফুজি, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। তারপর 3, মৃত আগ্নেয়গিরি: যেসব আগ্নেয়গিরি উৎপত্তির সময় অগ্নুৎপাত ঘটেছে কিন্তু বর্তমানে আগ্নেয় পদার্থ নির্গত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই তাকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। উদাহরণ: মায়ানমারের মাউন্ট পোপা, মেক্সিকোর পারিকুটিন এবং ভারতের নারকন্ডম আগ্নেয়গিরি। মনে রাখবে। চলো পরের প্রশ্ন। এরপর অভিসারী পাত সীমান্ত অপসারী পাত সীমান্তের মধ্যে পার্থক্য দেওয়া আছে 3 দাগে। পার্থক্যের ভিত্তি প্রথমে দিবে। অভিসারী পাত সীমান্ত অপসারী পাত সীমান্ত সংজ্ঞা: যখন দুটি পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হয় তাকে অভিসারী পাত সীমান্ত বলে। আর অপসারী: যখন দুটি পাত একটি অন্যটির বিপরীত দিকে সরে যায় তাকে অপসারী পাত সীমান্ত বলে। প্রকৃতি: দুটি প্লেট ধাক্কা লেগে পাত সীমানা ধ্বংস হয় তাই ধ্বংসকারী পাত সীমান্ত বলা হয়। দুটি প্লেট দূরে সরে গিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে নতুন ভূমি সৃষ্টি করে তাকে গঠনকারী পাত সীমান্ত বলা হয়। তারপরে ভূমিরূপ: ভঙ্গিল পর্বত ভাঁজ এই সীমান্তে সৃষ্টি হয়। বৃত্তচাপীয় দ্বীপমালা শৈলশিরা ওই সীমান্তে সৃষ্টি হয়, অপসারী পাত সীমান্তে। তারপর নিদর্শন: জাপান ও টোঙ্গা দ্বীপপুঞ্জের মধ্যে এই পাতের ক্রিয়াকলাপ দেখা যায় আর ভূমধ্যসাগর ও শৈলশিরা বরাবর এই কার্যকলাপ লক্ষ্য করা যায়। এইভাবে তোমরা খুব সুন্দর করে পার্থক্যের ভিত্তি করে পার্থক্যটা লিখবে। পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো 5 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। 1 বলছে শিলাচক্র সংক্ষিপ্ত বিবরণ দাও। শিলাচক্র: 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকার আবর্তন প্রক্রিয়া হলো শিলাচক্র। পৃথিবীর আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলার উৎপত্তির ব্যাপারে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। যেমন 1, আগ্নেয় শিলা পৃথিবীর উষালগ্নে সৃষ্টি হবার পর তা প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়ীভূত হয়ে পাললিক শিলা। 2, পরবর্তীকালে সমুদ্র পশ্চাতারিত শিলা ক্ষয়ে ও সঞ্চয়ে পাললিক শিলায় পরিণত হয়। 3, আবার তাপ ও চাপে এই 2 শিলা রূপান্তরিত শিলায় পরিণত হয়। এক শিলা থেকে অন্য শিলার সৃষ্টির এই পর্যায়কে শিলা চক্র বলে। শিলার উৎপত্তির কোনো সীমা নাই ও শেষ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। দেখো তোমাদের বইয়ে খুব সুন্দর একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটা তোমরা অবশ্যই দিবে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে আঁকবে পিকচারটা। তারপর দেখো পরের প্রশ্ন 2 দাগ, পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পাললিক শিলার বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট করছি স্তর বিন্যাস। স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। 2, স্তরের তল: একটি স্তর আর একটি স্তর থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরের তল বলে। 3, জীবাশ্মের উপস্থিতি: একমাত্র পাললিক শিলাস্তরের মধ্যে জীবাশ্ম থাকে। 4, কাঠিন্য: অন্যান্য শিলার তুলনায় কাঠিন্য কম, হালকা ও ভঙ্গুর। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকম হয়।
5 প্রবেশ্যতা। এই শিলা ছিদ্রযুক্ত হওয়ায় জল প্রবেশ করতে পারে, তাই একে প্রবেশ্য শিলা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগ্নেয় বৈশিষ্ট্য, পাললিক শিলার বৈশিষ্ট্য এবং রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3-এর দাগ, রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। উল্লেখ বানানটা লয় লয় একার হবে, হ্যাঁ, তোমরা একটু ঠিক করে নিও। দেখো 1, রূপান্তরের ফলে আগ্নেয় পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। 2, এই শিলা কেলাসযুক্ত হতে পারে। 3, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ, চকচকে ও ক্লাসিত হয়ে যায়। 4, পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়। 5, রূপান্তরের ফলে শিলার ভিতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে, তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকের কাছাকাছি চলে আসে। 6, প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পাললিক শিলার মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায়। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেককেই খাতায় নোট ডাউন করে রাখো। এইটা তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি সেখান থেকেই দিয়েছি। তাহলে রইল আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।